রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ১লা নম্বর। আজকে গল্পের পঞ্চম পর্ব বা শেষ পর্ব। কিছু বুঝতে পারলুম না। টিপাইয়ের উপরে একটা টিনের বাক্স, সেটা খুলে দেখি তার মধ্যে অনিলার সমস্ত গহনা, এমনকি তার হাতে চুড়িবালা পর্যন্ত, কেবল তার শাঁখা এবং হাতের লোহা ছাড়া। একটা খোপের মধ্যে চাবির গোছা, অন্য অন্য খোপে কাগজের মোড়কে করা কিছু টাকা সিকি দুয়ানি, অর্থাৎ মাসের খরচ বাঁচিয়ে অনিলের হাতে যা কিছু জমেছিল তার শেষ পয়সাটি পর্যন্ত রেখে গেছে। একটি খাতায় বাসন কোসন জিনিসপত্রের ফর্দ এবং ধোবার বাড়িতে যেসব কাপড় গেছে তার সব হিসাব। এই সঙ্গে গয়লা বাড়ির এবং মুদির দোকানের দেনার হিসাবও টোকা আছে, কেবল তার নিজের কোনো ঠিকানা নেই। এইটুকু বুঝতে পারলুম অনিল চলে গেছে। সমস্ত ঘর তন্ন তন্ন করে দেখলুম, আমার শ্বশুর বাড়িতে খোঁজ নিলুম, কোথাও সে নেই। কোনো একটা বিশেষ ঘটনা ঘটলে সে সম্বন্ধে কীরকম বিশেষ ব্যবস্থা করতে হয় কোনো দিন আমি তার কিছুই ভেবে পাইনি। বুকের ভেতরটা হা হা করে লাগলো। হঠাৎ ১লা নম্বরের দিকে তাকিয়ে দেখি সে বাড়ির দরজা জানলা বন্ধ। দেউড়ির কাছে দারোয়ানজি গড়গড়ায় তামাক টানছে। রাজাবাবু ভোর রাত্রে চলে গেছেন। মনটার মধ্যে ছ্যাক করে উঠল। হঠাৎ বুঝতে পারলুম, আমি যখন এক মনে ৯০তম ন্যায়ের আলোচনা করছিলুম, তখন মানব সমাজের পুরাতনতম একটি অন্যায় আমার ঘরে জাল বিস্তার করছিল। ফ্লোবেয়ার, টলস্টয়, তুর্গেনিভ প্রভৃতি বড় বড় গল্প লিখিয়ের বইয়ে যখন এই রকমের ঘটনার কথা পড়েছি, তখন বড় আনন্দে সূক্ষ্মাতি সূক্ষ্ম করে তার তত্ত্বকথা বিশ্লেষণ করে দেখেছি। কিন্তু নিজের ঘরে যে এটা এমন সুনিশ্চিত করে ঘটতে পারে তা কোনোদিন স্বপ্নেও কল্পনা করিনি। প্রথম ধাক্কাটাকে সামনে নিয়ে আমি প্রবীণ তত্ত্বজ্ঞানীর মতো সমস্ত ব্যাপারটাকে যথোচিত হালকা করে দেখবার চেষ্টা করলুম। যেদিন আমার বিবাহ হয়েছিল সেই দিনকার কথাটা মনে করে শুষ্ক হাসি হাসলুম। মনে করলুম মানুষ কত আকাঙ্ক্ষায়, কত আয়োজন, কত আবেগের অপব্যয় করে থাকে। কতদিন, কত রাত্রি, কত বৎসর নিশ্চিন্ত মনে কেটে গেল। স্ত্রী বলে একটা সজীব পদার্থ নিশ্চয়ই আছে বলে চোখ বুজেছিলুম। এমন সময় আজ হঠাৎ চোখ খুলে দেখি বুদবুদ ফেটে গেছে যাক গে, কিন্তু জগতে সবই তো বুদবুদ নয়। যুগ যুগান্তরে জন্ম মৃত্যুকে অতিক্রম করে টিকে রয়েছে এমন সব জিনিসকে আমি কি চিনতে শিখিনি? কিন্তু দেখলুম হঠাৎ এই আঘাতে আমার মধ্যে নব্যকালের জ্ঞানীটি মূর্ছিত হয়ে পড়ল। আর কোনো আদিকালের প্রাণীটা জেগে উঠে ক্ষুধায় কেঁদে বেড়াতে লাগলো। বারান্দায় ছাদে পায়চারি করতে করতে, শূন্য বাড়িতে ঘুরতে ঘুরতে, শেষকালে যেখানে জানলার কাছে কতদিন আমার স্ত্রীকে একলা চুপ করে বসে থাকতে দেখেছি, একদিন আমার সেই শোবার ঘরে গিয়ে পাগলের মতো সমস্ত জিনিসপত্র ঘাঁটতে লাগলুম। অনিলের চুল বাঁধবার আয়না দেরাজটা হঠাৎ টেনে খুলতেই রেশমের লাল ফিতে বাঁধা একতারা চিঠি বেরিয়ে পড়ল। চিঠিগুলি ১লা নম্বর থেকে এসেছে। বুকটা জ্বলে উঠল। একবার মনে হলো সবগুলো পুড়িয়ে ফেলি, কিন্তু যেখানে বড় বেদনা সেইখানেই ভয়ঙ্কর টান।
এই চিঠিগুলো সমস্ত না পড়ে আর থাকবার জো নেই। এই চিঠিগুলি 50 বার পড়েছি। প্রথম চিঠিখানা 3-4 টুকরো করে ছেঁড়া। মনে হলো পাটিকা পড়ে সেটি ছিঁড়ে ফেলে তারপরে আবার যত্ন করে একখানা কাগজের উপরে গদ দিয়ে জুড়ে রেখেছে। সে চিঠিখানা এই: আমার এ চিঠি না পড়ে যদি তুমি ছিঁড়ে ফেলো তবু আমার দুঃখ নেই। আমার যা বলবার কথা তা আমাকে বলতেই হবে। আমি তোমাকে দেখেছি, এতদিন এই পৃথিবীতে চোখ মেলে বেড়াচ্ছি, কিন্তু দেখবার মতো দেখা আমার জীবনের এই 32 বছর বয়সে প্রথম ঘটল। চোখের উপরে ঘুমের পর্দা টানা ছিল, তুমি সোনার কাঠি ছুঁইয়ে দিয়েছ। আজ আমি নবজাগরণের ভিতর দিয়ে তোমাকে দেখলুম, যে তুমি স্বয়ং তোমার সৃষ্টিকর্তার পরম বিস্ময়ের ধন, সেই অনির্বচনীয় তোমাকে। আমার যা পাবার তা পেয়েছি, আর কিছু চাইনি। কেবল তোমার স্তব তোমাকে শোনাতে চাই। যদি আমি কবি হতুম তাহলে আমার এই স্তব চিঠিতে তোমাকে লেখবার দরকার হতো না। ছন্দের ভেতর দিয়ে সমস্ত জগৎরে কণ্ঠে তাকে প্রতিষ্ঠিত করে যেতুম। আমার এই চিঠির কোনো উত্তর দেবে না জানি, কিন্তু আমাকে ভুল বুঝো না। আমি তোমার কোনো ক্ষতি করতে পারি এমন সন্দেহ মাত্র মনে না রেখে আমার পূজা নীরবে গ্রহণ করো। আমার এই শ্রদ্ধাকে যদি তুমি শ্রদ্ধা করতে পারো তাতে তোমারও ভালো হবে। আমি কি সে কথা লেখবার দরকার নেই, কিন্তু নিশ্চয়ই তা তোমার মনের কাছে গোপনে থাকবে না। এমন 25খানি চিঠি, এর কোনো চিঠির উত্তর যে অনিলের কাছ থেকে গিয়েছিল এই চিঠিগুলির মধ্যে তার কোনো নিদর্শন নেই। যদি যেত তাহলে তখনই বেসুর বেজে উঠত, কিংবা তাহলে সোনার কাঠির জাদু একেবারে ভেঙে স্তবগান নীরব হতো। কিন্তু এ কি আশ্চর্য! শীতাংশু যাকে ক্ষণকালের ফাঁক দিয়ে দেখেছে, আজ 8 বছরের ঘনিষ্ঠতার পর এই পরের চিঠিগুলির ভেতর দিয়ে তাকে প্রথম দেখলুম। আমার চোখের উপরকার ঘুমের পর্দা কত মোটা পর্দা না জানি। পুরোহিতের হাত থেকে অনিলাকে আমি পেয়েছিলুম, কিন্তু তার বিধাতার হাত থেকে তাকে গ্রহণ করবার মূল্য আমি কিছুই দিইনি। আমি আমার দ্বৈত দলকে এবং নব্যন্যায়কে তার চেয়ে অনেক বড় করে দেখেছি। সুতরাং যাকে আমি কোনোদিনই দেখিনি, এক নিমিষের জন্য পাইনি, তাকে আর কেউ যদি আপনার জীবন উৎসর্গ করে পেয়ে থাকে তবে কি বলে কার কাছে আমার ক্ষতির নালিশ করব? শেষ চিঠিখানি এই। বাইরে থেকে আমি তোমার কিছুই জানি নে, কিন্তু অন্তরের দিক থেকে আমি দেখেছি তোমার বেদনা। এইখানে বড় কঠিন আমার পরীক্ষা। আমার এই পুরুষের বাহু নিশ্চেষ্ট থাকতে চায় না, ইচ্ছা করে স্বর্গমর্তের সমস্ত শাসন বিদীর্ণ করে তোমাকে তোমার জীবনের ব্যর্থতা থেকে উদ্ধার করে আনি। তারপরে এও মনে হয় তোমার দুঃখই তোমার অন্তর্যামীর আসন, সেটি হরণ করবার অধিকার আমার নেই। কাল ভোরবেলা পর্যন্ত মেয়াদ নিয়েছি, এর মধ্যে যদি কোনো দৈববাণী আমার এই দ্বিধা মিটিয়ে দেয় তাহলে যা হয় একটা কিছু হবে। বাসনার প্রবল হাওয়ায় আমাদের পথ চলবার প্রদীপকে নিভিয়ে দেয়। তাই আমি মনকে শান্ত রাখব, এক মনে এই মন্ত্র জপ করব যে তোমার কল্যাণ হোক। বোঝা যাচ্ছে দ্বিধা দূর হয়ে গেছে, দুজনার পথ এক হয়ে মিলেছে। মাঝের থেকে শীতাংশুর লেখা এই চিঠিগুলি আমারই চিঠি হয়ে উঠল। ওগুলি আজ আমারই প্রাণে। কতকাল চলে গেল, বই পড়তে আর ভালো লাগে না। অনিলকে একবার কোনো মতে দেখবার জন্যে মনের মধ্যে এমন বেদনা উপস্থিত হলো
কিছুতেই স্থির থাকতে পারলুম না। খবর নিয়ে জানলুম শীতাংশু তখন মসৌরি পাহাড়ে। সেখানে গিয়ে শীতাংশুকে অনেকবার পথে বেড়াতে দেখেছি, কিন্তু তার সঙ্গে তো অনিলকে দেখিনি। ভয় হলো পাছে তাকে অপমান করে ত্যাগ করে থাকে। আমি থাকতে না পেরে একেবারে তার সঙ্গে গিয়ে দেখা করলুম। সব কথা বিস্তারিত করে লেখবার দরকার নেই। শীতাংশু বললে আমি তার কাছ থেকে জীবনে কেবল একটি মাত্র চিঠি পেয়েছি, সেটি এই দেখুন। এই বলে শীতাংশু তার পকেট থেকে একটা ছোট এনামেল করা সোনার কার্ডকেস খুলে তার ভেতর থেকে এক টুকরো কাগজ বের করে দিলে। তাতে লেখা আছে, আমি চললুম, আমাকে খুঁজতে চেষ্টা করো না, করলেও খুঁজে পাবে না। সেই অক্ষর, সেই লেখা, সেই তারিখ, এবং যে নীল রঙের চিঠির কাগজের অর্ধেকখানা আমার কাছে, এই টুকরোটি তারই বাকি অর্ধেক। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।